এক্সিট পোল কিন্তু বেরিয়েছে কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে কার্যত। আমার সঙ্গে রয়েছেন দুই বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, শুভময় মৈত্র, বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে আমাদের বাংলায় যদি বলি সব থেকে বেশি রাজনৈতিক চর্চাকারী যাদেরকে আমরা মনে করি এবং নির্ভরযোগ্য মনে করি, তারা কিন্তু আমার সঙ্গে রয়েছেন। কথা বলবো স্যারের সাথে। স্যার, কি এক্সিট পোল নিয়ে কি বলতে চাইবেন? মানুষ বিভ্রান্ত বলছে, অনেকেই পোস্ট করছেন 24-এও তো হয়েছিল, এই হয়েছিল সেই হয়েছিল, মানে কি হবে স্যার? দেখো, আমি যে সংস্থার সাথে যুক্ত আছি, আমাদের কিন্তু কালকে কমপ্লিট হবে ক্যালকুলেশন। ফলে আমি আমার অভিজ্ঞতাটা বলতে পারবো না। আমি এইমাত্র এবিপি আনন্দেও যে আলোচনা করলাম, সেটা বিভিন্ন যারা সার্ভে গ্রুপ তাদের অভিজ্ঞতাটা বলেছি। তাতে দেখা যাচ্ছে যে বেশ কিছু সংস্থা তারা মনে করছে যে এসআইআর এ বিজেপির ইম্প্যাক্ট পজিটিভ হবে এবং বিজেপি সরকার গঠনের কাছাকাছি বা সরকার গঠনের মতন আসন পেতে পারে। আর দুটো সংস্থা তারা বলছে যে না, এসআইআর এর নেগেটিভ ইম্প্যাক্ট বিজেপির জন্য, এবং কেমিস্ট্রি অবশ্যই বা ন্যারেটিভ যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে তৈরি করেছেন তার ইতিবাচক ফল তারা পাবেন এবং তার ফলে তারা 200-র উপরে আসনে জয়ী হবেন। এখন যেটা তোমায় আমি বলছি যে এই বিপুল পরিমাণে ভোটার যারা ভোট দিলেন, এই ভোটার অতিরিক্ত যারা ভোট দিলেন, এই ভোটারদের মধ্যে একটা বড় অংশ কিন্তু মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত আছে। কলকাতা শহরেই প্রচুর উচ্চবিত্ত এবার ভোট দিয়েছে, যেটা 11 সালেও দেয়নি, সব জায়গাতেই। ফলে উচ্চবিত্ত যাদের বা মধ্যবিত্ত যে অংশটা মানে সরকারের উপর নির্ভর না, সেই অংশটা গভর্নেন্সের প্রশ্নে ভোট দিতে পারে। গভর্নেন্সের প্রশ্ন যদি ভোট দেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরিবর্তন একটা বা কাছাকাছি একটা অবস্থান বিজেপির তৈরি হতে পারে, যেটা এক্সিট পোলগুলো দেখাচ্ছে। মানে বেশিরভাগ এক্সিট পোল দেখাচ্ছে বিজেপি ক্ষমতায় আসতে পারে। তাহলে মানে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত তারা যখন বড় পরিমাণে ভোট দেন, তাদের মাধ্যমে একটা পরিবর্তন আসতে পারে। এবং একই সাথে আমরা ধরো এতদিন মুসলিম ভোটের পোলারাইজেশন দেখেছি, কিন্তু বিরাট সংখ্যক হিন্দুরা এবার ভোট দিয়েছেন। মুসলিমদের সাথে সাধারণত হিন্দুদের ভোটের পার্সেন্টেজ একটা বড় পার্থক্য থাকতো, যার জন্য দেখবে বিজেপি নেতারাও হিন্দুদের উদ্দেশ্যে বলতো মুসলমানরা যখন ভোট দেয় আপনারা তখন ঘুমিয়ে থাকেন। মানে এবার বিরাট সংখ্যক হিন্দুরাও ভোট দিয়েছে এবং হিন্দু মুসলিম সমান পরিমাণে ভোট দিয়েছে। তাহলে হিন্দু ভোটের পোলারাইজেশন যদি হয়, যেমন পাশের রাজ্য আমরা উড়িষ্যায় দেখেছি বা আসামে দেখেছি, তাহলে কিন্তু বিজেপি ক্ষমতার কাছাকাছি আসার সম্ভাবনা আছে, মানে যারা বিজেপির তরফ থেকে দেখাচ্ছে। আর থার্ড যারা যুক্তি বিজেপির জায়গা থেকে তারা বলছেন যে দেখো এক্সিট মানে যেহেতু প্রায় 90 লক্ষ নাম বাদ গেছে, যেহেতু মৃত, স্থানান্তরিত ইত্যাদি ক্যাটাগরির লোকের নাম বাদ গেছে, প্লাস 27 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে যে নাম সেখানে বাদ গেছে, ফলে এই অঙ্কটা বিজেপি মনে করছে যে আমাদের পক্ষে যাবে, কারণ এবার ভুয়ো ভোট হয়নি, সব সাচ্চা ভোট হয়েছে। আর মানে অতিরিক্ত মাইনরিটি কমিউনিটির বহু জায়গায় ভোট বাদ গেছে। ফলে বিজেপি মনে করছে যে অঙ্কটা এসআইআর এর অঙ্কটা তাদের পক্ষে থাকবে। উল্টো দিকে যে দুটো সংস্থা তারা এক্সিট পোল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হতে পারেন, তৃণমূল জয়ী হতে পারেন, তারা যেটা বলছেন সেটা খুব পরিষ্কার যে তারা বলবার চেষ্টা করছেন যে এই এন্টার এসআইআর এ মানুষ বিরক্ত, বিজেপিকে দায়বদ্ধ করছে এবং সেই জায়গা থেকেই মানুষ নেগেটিভ ভোট করছে বিজেপির এগেনস্টে এবং তৃণমূলের সাথে তারা রেসপন্স করছে। কিন্তু একটা জিনিস বলছি, অ্যান্টি ইনকম্বেন্সি স্ট্রংলি ছিল। তাহলে এই প্রশ্নটা আসছে, এত স্ট্রং অ্যান্টি ইনকম্বেন্সি বা সরকার বিরোধী বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও বিজেপি পক্ষে যারা এক্সিট পোল করছে তারা কেন ক্লিয়ার কাট 200 আসন দেখাতে পারছে না? তার কারণ এই অ্যান্টি সরকার বিরোধী যে ভোটটা, সেখানেও কিন্তু একটা পোলারাইজেশন আছে। অর্থাৎ সরকার বিরোধী হয়তো 100 জনের মধ্যে 70 জন, কিন্তু তাদের মধ্যে যারা মুসলমান মানুষ তারা কিন্তু মানে বিজেপিকে চাইছে না। তার ফলে কি হচ্ছে, বিজেপি মানে খুব বড় মানে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে কখনো ক্ষমতায় আসবে সেই আসনটা কেউই দেখাচ্ছেন না। সবাই দেখাচ্ছেন 140 থেকে 160 বা 65-র মধ্যে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা দুটো সংস্থা দেখাচ্ছেন, তারা কিন্তু 200-র বেশি দেখাচ্ছেন। কারণ যেহেতু বিজেপি 65-র মধ্যে পরীক্ষা দিয়ে
তাকে আসন জয়ী হতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে 100% আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে জয়ী হতে হবে। কারণ তুমি জানো যে প্রায় ৭৪টা বিধানসভা কেন্দ্র আছে, যেখানে সংখ্যালঘু মুসলিমরা প্রায় 40% থেকে 80%-এর মধ্যে। এখন সবচেয়ে মানুষের কাছে আকর্ষণীয় যেটা তোমায় আমি বলছি, ভবানীপুর নিয়ে আজকে সকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দ্বৈরথ তুমি দেখেছো। মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী এই লড়াই শুধু সারা দেশের জন্য আকর্ষণীয় ছিল তা নয়, সারা পৃথিবীর বাঙালি যেখানে আছেন তারাই সকাল থেকে চোখ রেখেছিলেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় এই আজকের দিনটা কি করে কাটান। দিনের শেষে যেটা আন্দাজ পাচ্ছি, এই লড়াইটা কিন্তু মানে মানে ৪ তারিখে যখন ফলাফল হবে একটা ফটো ফিনিশ হওয়ার সম্ভাবনা। এখানেও কিন্তু এক্সিট পোল যারা করছেন তাদের মানে প্রায় 60% শুভেন্দু অধিকারীকে এগিয়ে রাখছেন এবং তারা মনে করছেন যে 1956 ভোটের নন্দীগ্রামে শুভেন্দু হারিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, এখানে হয়তো তার থেকেও কম ভোট, হয়তো 400-500 ভোটের ব্যবধান হতে পারে দুটো দলের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেও ওরকম, আর শুভেন্দু অধিকারী জিতলেও ওরকম। ফলে শুধুমাত্র মানে গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল তা নয়, প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে হেভিওয়েট দুজন ছিলেন তা নয়, একেবারে ফটো ফিনিশে জয় পরাজয় হবে, এটা কিন্তু এক্সিট পোল যারা করেছেন তারা কিন্তু বলছেন। এবার আমার সঙ্গে রয়েছেন শুভময় স্যার। আর আমি বলছি যে এক্সিট পোলের যে রেজাল্টটা এসেছে, মানুষ তো বিভ্রান্ত হয়ে গেছে, এই সংস্থা এই দেখাচ্ছে, ওই সংস্থা ওই দেখাচ্ছে, সেই সংস্থা সেই দেখাচ্ছে, কিন্তু বাংলার মিডিয়া গুলো কোনো সংখ্যা বললো না, অন্য কোম্পানির গুলো দেখালো কেন? না দেখুন, কারণ মানে এই একই প্রশ্ন, কারণ আমিও গুলিয়ে গেছি, সকলেই গুলিয়ে গেছেন। একটা এই ধরনের একটা লড়াই, সেইখানে আমার মনে হয় সমীক্ষার উপর নির্ভর করে খুব সঠিকভাবে সমীক্ষা করতে গেলে তো প্রচুর তথ্য লাগে, প্রচুর অর্থ ব্যয় করতে হয়, প্রচুর সময় লাগে। ফলে সকলেই হয়তো একটু সাবধানী হয়ে আছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এক্সিট পোলে না গিয়ে, যেটা আমরা বারবার যে এক্স্যাক্টলি যখন রেজাল্ট বেরোবে বুঝবো। আমি কতগুলো তথ্যের কথা উল্লেখ করতে চাই যারা নিজেরা নিজেদের মতন করে ভাববেন। প্রথম হচ্ছে এই যে একটা বিরাট প্রায় 90 লক্ষের ওপর মানুষের নাম বাদ গেছে, যার মধ্যে প্রায় 27 লক্ষ মানুষ এখন আছেন দেখা যাচ্ছে তাদের নাম সত্যি বাদ যাওয়া উচিত ছিল না। এখন এর মধ্যে তো হিন্দুও আছেন, মুসলিমও আছেন, এবং এই ডিস্ট্রিবিউশন গুলো আগের বারের ভোটে ছিল না। এই যে একটা সংখ্যা, এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ এবারের নির্বাচনে, কারণ এই সংখ্যাটা সত্যি কোন দিকে যাবে কি না যাবে, এটা মোট আমাদের ভোট পড়বে ধরুন 6 কোটি 30 লক্ষ 40 লক্ষ, তার মধ্যে তো প্রায় 1 কোটি, মানে আপনি ধরে নিতে পারেন 15-16%। এইটা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে মোট ভোট বেশি পড়বে কিন্তু মোটের ওপর। আজকেও বিশ্বনাথ দা বারবারই বলেছেন যে আগের ফেজেই 21.5 লাখ বেশি ভোট ছিল, এবারে যদি 1,10-12 আরো বেশি ভোট হয়, 30 লক্ষ বেশি ভোট পড়বে। তাহলে 30 লক্ষ বেশি ভোট পড়বে আবার ওই 6-6.5 কোটি ভোটের মধ্যে, এটা একটা বিরাট সংখ্যা। আর তৃতীয় হচ্ছে সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই যেটা বলছে 14-16% ভোট তৃতীয় পক্ষ পাবে। এই সংখ্যাটাও প্রায় 1 কোটির কাছাকাছি। তাহলে এই যে বড় বড় তিনটে সংখ্যা, একটা হচ্ছে 90-91 লক্ষ, যার মধ্যে 27 লক্ষ নিয়ে এখনো সন্দেহ আছে, একটা হচ্ছে 1 কোটি যেটা তৃতীয় পক্ষের ভোট, আর একটা হচ্ছে অতিরিক্ত ভোট যেটা বললো প্রায় 30-35 লক্ষ ভোট। এই তিনটে যদি আপনি ভাবেন তাহলে প্রতিটি কেন্দ্রে কিন্তু একেবারে 30-40-50 হাজার ভোট, যেগুলো সম্পর্কে কোনো এস্টিমেট আমাদের কাছে নেই। সেই মানুষগুলো কি ভেবে ভোট দিলেন তাদের মন বোঝার চেষ্টা করা, এবং এটা তো একটা ডিস্ট্রিবিউটেড অ্যাডভার্সারিয়াল সিস্টেম, এখানে মানুষের মনের মধ্যে ঢোকা সম্ভব নয়। ফলে প্রত্যেকটা কেস যদি আপনি আলাদা করে লেখেন, প্রত্যেকটা কেসের জন্য বিভিন্ন ফলাফল হবে। আমি বিশ্বনাথ দার সঙ্গে একটা জায়গায় একেবারে একমত, সেটা হচ্ছে 220টা মতন আসনে বিজেপির জয়ের সম্ভাবনা, কারণ বাকি 70-74টায় তাদের জেতা খুব শক্ত। 220-র মধ্যে তারা যদি খুব ভালো রকম একটা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে 220 বা 210-এর 2/3 হচ্ছে 140, 45, 50, অর্থাৎ বিজেপি যদি দারুণভাবেও জয়ী হয় তাহলেও তারা 150, 60, 70টি আসন পাবেন। আর তৃণমূল যদি দারুণভাবে জয়ী হয়, তারা 294-এর মধ্যে 2/3, সেটা ওই 200-র কাছাকাছি পৌঁছে যাবে। এই দুটোই ঘটতে পারে। আর ফলে ভোট বাক্সটা খোলা হোক। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেহেতু বহুদলীয় গণতন্ত্র এবং বহুদিন ধরে এই বিশেষ করে তৃণমূল ক্ষমতায় আসার পর মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সব জায়গাতেই দেখা যাচ্ছে যে অন্যান্যদের খুব একটা স্পেস নেই। সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম, আইএসএফ, এসডিপিআই, কংগ্রেস, এই রাজনৈতিক দলগুলি যদি 20-25টা আসন পান, তাহলে আমাদের আগামী বিধানসভাটা খুব বৈচিত্র্যময় হবে। এ নিয়ে তো কোনো সন্দেহই নেই। ভবানীপুরটা কি মনে হলো?
না দেখুন, আমার ভবানীপুর দেখে যেটা মনে হলো, মানে শরীরী ভাষা যদি বলেন, সকালের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কথা বলছেন মনে হচ্ছিল একটু সাবধানী ঢঙে কথা বলছেন, আবার শুভেন্দু অধিকারী কখনো দৌড়ে যাচ্ছেন, আবার বিকেলে কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন, থামস আপ খেলে ঢেঁকুর ওঠে, সেই ঢেঁকুর উঠেছে কিনা তিনিই বলতে পারবেন। ফলে এগুলো আমার মনে হয় প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে আমরা দেখে কিছু একটা বিশ্লেষণ করব, ভোট ফল বেরোনোর পর করাই ভালো, মেলাতে পারবো আগের থেকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর ডার্বি নন্দীগ্রামেও হয়েছিল। সারা পৃথিবীর বাঙালি এই ডার্বিটার যেমন একটা ভোটের ব্যাপার আছে, অন্যদিকে একটা দুর্দান্ত বিনোদনী ব্যাপার আছে, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো। ও করতেই পারেন, তো গণতন্ত্রের একটা লড়াই, এবং দুজনের কেউ হেরে গেলেই তার পক্ষে বিরাট কিছু ক্ষতি হবে না। তারা আগামী দিনে রাজনীতি দীর্ঘ সময়ের রাজনীতি, আগামী দিনে তারা তাদের মতন করে লড়াই করবেন। আমরা চাই যে নির্বাচনের পর শান্তি শৃঙ্খলাটা বজায় থাকুন। 4 তারিখ ভোট বেরোনোর পর, ভোটের ফল বেরোনোর পর আপনার মাধ্যমে সকলের কাছে আবেদন যে ভোটের ফলাফলকে গণতান্ত্রিক ব্যবস্থা হিসেবে দেখুন, মনের আনন্দে দেখুন। রাজনৈতিক নেতারা কি কি খাচ্ছেন আপনারা দেখে নেবেন না please। না, হিসাবও নেবেন না। রাজনীতির নেতারা চপ মুড়ি খাচ্ছেন, ফিশ ফ্রাই খাচ্ছেন, ঝালমুড়ি খাচ্ছেন, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, আপনারাও সেগুলো খেয়ে হই হই করে সকাল থেকে রাত পর্যন্ত ফলাফল দেখুন, আনন্দ করুন। তারপর যিনি ক্ষমতায় আসবে আসুন, তারপর তো তারাও এক দল থেকে অন্য দলে তাদেরও যাওয়ার সুযোগ আছে, ভারতের গণতন্ত্রে তো দেখেছি। ফলে কেউ খুব কাছাকাছি আসন হলে কে সরকার গড়বেন আমরা বেশ উৎসাহিত হয়ে থাকবো। কজন কোন দল থেকে কোন দলে যাচ্ছেন, তৃণমূল বিজেপির মধ্যে এ দল থেকে ও দলে যাওয়ার ক্ষেত্রে ঘোড়া কেনা বেচা ঘোড়া কেনা বেচা, কারণ তৃণমূল আর বিজেপির মধ্যে অনেক সময় তো মনে হয় তারা দুজনে মোটামুটি একই দলের লোক, এ দল থেকে দলে যাবেন, ও দল থেকে দলে আসবেন, মারামারি আমরা করব কেন? ফলে রাজনৈতিক নেতারা তাদের মতো করে একে অপরের সঙ্গে গুছিয়ে আড্ডা মারুন, এক দল থেকে অন্য দলে যান, আমরাও আমাদের মতন। আপনাকে সবসময় পরিবারের লোক, আপনার প্রতিবেশী, তারাই আপনার সাহায্য করবে। ফলে এই অল্প কটা দিনের জন্য শুধু শুধু রাজনৈতিক কারণে ঝগড়া করে পরিস্থিতিটা বিষিয়ে তুলে তেঁতো করে কোনো লাভ নেই। মজা একদম স্যার, বাঙালির মধ্যে এই আবেগ, এই উন্মাদনা ভোট নিয়ে কার্যত আমি দেখছি লম্বা লাইন। আমি জিজ্ঞাসা করছি যে এ তো স্লো চলছে, তারা তবুও দাঁড়িয়ে আছে, যে তারা বলছে আমরা ভোট দিয়েই যাব। এই জিনিসটা দেখেছেন আগে? না, আমি তো জন্মের পরে একটা ভোট ভালো দেখেছিলাম, সেটা হলো 2011 সালের ভোট। কিন্তু 2011 থেকেও এই নির্বাচনটা অনেক চ্যালেঞ্জ ছিল ইলেকশন কমিশনের কাছে, এবং ইলেকশন কমিশন অত্যন্ত দায়িত্ব সহকারে বিশুদ্ধভাবে কিন্তু এই নির্বাচনটা পরিচালনা করেছে। কিছু ত্রুটি ছিল না, অবশ্যই ছিল। কিছু ভায়োলেন্স হয়নি, অবশ্যই হয়েছে। কিন্তু তারপরেও আমি বলবো যে এই কালচারটা যদি আমরা চেঞ্জ করতে পারি, যে কালচারটা সত্যি সবাই খুশি। মানে একজনের লাশের উপর একজনের হতাহতের সংখ্যা আমাকে বলতে হচ্ছে না এখন দাঁড়িয়ে। শুধু তাই নয়, সবাই ভোট দিতে পেরেছে, সবাই ভোট দিতে পেরেছে। এই ভাবনাটা যদি আগামী দিনে আমরা রক্ষা করতে পারি, ধরো কয়েক মাসের মধ্যেই পুরসভা নির্বাচন, বিজেপি যদি ক্ষমতায় আসে তারা রাইটার্স বিল্ডিং থেকে শাসন কার্য চালাবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি আসেন তাহলে তিনি নবান্ন থেকে চালাবেন। রাইটার্স বিল্ডিং থেকে চালান বা নবান্ন থেকে। পুরসভা নির্বাচন কয়েক মাসের মধ্যে করতে হবে। সেই সময় কলকাতা কর্পোরেশন সময় বাকি যে পুরসভাগুলো 100-র উপরে, সেইখানে জানি আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে পাই, সবাই জানি ভোট দিতে পারে। আবার জানি প্রশ্ন না আসে, মানে যে পুরনো স্মৃতি জানি আর ফিরে না আসে, যে নমিনেশন সাবমিট করতে দিল না, ভোটের দিন হিংসা করলো, কাউন্টিং এর সময় কারসাজি হলো, এই অভিযোগগুলো না আর শুনতে শুনতে ক্লান্ত আমরা। সত্যি সেই দিক থেকে ইলেকশন কমিশনের কাছে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো। এবং একই সাথে আমি তো আমরা অনেক সমালোচনা করেছি, আজকে কিন্তু ধন্যবাদ দেয়ারই দিন। একেবারে সেটা, আর একই সাথে আমি বলবো, আমি শুভময় খুব ভালো বলেছি, আমি তার সাথেই সুর মিলিয়ে বলবো তোমার চ্যানেলের দর্শকদের, যে দেখুন, গণতন্ত্রে একদল ক্ষমতায় আসবে, আরেক দল পরাজিত হবে, এবং গণতন্ত্রের শাসক বিরোধী সবারই কিন্তু সমান দায়িত্ব। মানে একটা যখন সরকার বলি, তখন তার ডান দিকটা যদি মানে রুলিং পার্টি হয়, তাহলে তার বাঁ দিকটা হলো অপোজিশন পার্টি। ফলে বিধানসভায় শাসক মানে যারা রুলিং পার্টি এবং বিরোধী, তাদের দুজনকে নিয়েই কিন্তু বিধানসভা। ফলে সেই জায়গা থেকে গ্রামগঞ্জ সর্বত্র রাজ্যের অন্য প্রান্তে যেমন সহ অবস্থান হয় বিভিন্ন রাজনৈতিক দলের, আমি সবাইকে অনুরোধ করব তিক্ততা ভুলে যান এবং আসুন আমরা একটা সুন্দর বাংলা গড়ে তুলি, যেখানে সমস্ত রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা একসাথে বসে আলাপচারিতা করতে পারেন। মানে একটা মতপার্থক্য হতেই পারে, কেন মনোমালিন্য যাতে না হয়, এবং সত্যি কারো মায়ের কোল যাতে আর খালি না হয়। আমরা অতীতে অনেকবার বাংলার রাজনীতির জন্য কেবল মায়ের কোল খালি করেছি, আর জানি কেউ না করি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, শুভেন্দু অধিকারীকে, শ্রমিক ভট্টাচার্যকে, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, সবাইকে, প্রথম সারির নেতাদেরকে অনুরোধ করব, আমরা যেভাবে আমি শুভময় আজকে
সাধারণ দর্শককে অনুরোধ করছি শান্তি বজায় রাখার জন্য, সহাবস্থান বজায় রাখার জন্য। আপনারা বড় রাজনৈতিক দলের নেতা, আপনারাও এগিয়ে আসুন, সবাইকে বার্তা দিন 4 তারিখের ভোটের পরে যাতে আর মানে 2021-এর মতন আমাদের জানি পোস্ট ইলেকশন ভায়োলেন্সের সম্মুখীন না হতে হয়। আমরা অনেক গরম গরম কথা ইলেকশনের সময় বলেছি, আমাদের জানি সেই জায়গায় আর পৌঁছতে না হয়। কোনো মার সন্তান যাতে না হারিয়ে যায়, মার যাতে কোল খালি না হয়, তার বার্তা মোহাম্মদ সেলিম আপনি দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি দিন, শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দিন। মানে হিসেব নেওয়ার দরকার নেই। আমি তো বারবার বলি গণতন্ত্রের হিসেব একমাত্র কাজের মাধ্যমে নিতে হয়, ভালো কাজ করে দেখিয়ে দিতে হয় যে দেখো আমার অপোনেন্ট ব্যর্থ হয়েছে, আমি সফল হয়েছি। তাহলে কাজের হিসেব নিন, কিন্তু মৃত্যুর হিসেব নিয়েন না। স্যার, একটা জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের পলিটিশিয়ান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রিগিং এর কথা বলেছেন। অনেক দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা শুনলাম, আর বারবার তিনি বলেছেন আমার চেয়ারটা কিন্তু আমি ছেড়ে দিইনি, আমার চেয়ারের কথাটা কিন্তু মনে রাখতে হবে, আমি একটা চেয়ারে রয়েছি। এই এই যে 2-3টে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু অন্যরকম লেগেছে। দেখো আমি আর না মানে একবার অ্যাপিল যখন করেছি আমি শুভময়, আমার মনে হয় আমাদের আলোচনাটা এখানেই রাখতে চাই। আজকের বিশ্লেষণ এই পর্যন্তই থাকলো। আবারও তোমার দর্শককে আমার আর শুভময়ের তরফ থেকে জোরহাত করে অনুরোধ করব যে দয়া করে আপনার সহাবস্থান করুন। রাজনীতিতে জয় পরাজয় অবশ্যই আছে, কোনো এক্সিট পোল সফল হবে, কোনো ব্যর্থ হবে, কোনো রাজনৈতিক দল জয়ী হবে, কোনো রাজনৈতিক দল পরাজিত হবে, কিন্তু শাসক যেমন উন্নয়নের কাজ করবে, বিরোধীকেও দায়িত্বশীল বিরোধিতার ভূমিকা পালন করতে হবে। আমাদের মতপার্থক্য থাকুক, কিন্তু আমাদের এমন কোনো পরিস্থিতি তৈরি আমরা যাতে না করি সমাজে যেখান থেকে উত্তেজনা তৈরি হয়। পোস্ট ইলেকশন ভায়োলেন্স 2021-এ মানুষ যেভাবে দেখেছে, আর যাতে সেটা না দেখতে হয়, এটা আমাদের তরফ থেকে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকলো।